সাধের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এখন বাজছে সন্ধে 7টা। বেরিয়ে পড়লাম চারপাশটা একটু ঘুরবো বলে, আর তারপরেই ঠিক করলাম কোথায় যাওয়া যায় ভেবে না পেয়ে শেষমেশ চলে গেলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে। দুপুরের খাওয়া দাওয়া সারতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 4টে সাড়ে 4টে মতন বেজে গিয়েছিল। একটু রেস্ট নিয়ে সন্ধে আমরা বেরিয়ে পড়লাম। ঘড়িতে বাজছে 7টা। পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। মায়াপুরের মতন এত বড় না হলেও ফিলটা কিন্তু মায়াপুরের মতনই আসছিল। চারপাশটা নাম কীর্তন হচ্ছে, এত ভালো লাগছে। আর এই হচ্ছে মেন মন্দির, আর এদিকে দেখো কত লোকজন রয়েছে। ধীরে ধীরে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। সামনেটাই রয়েছে একটা ছোট্ট মতন কাউন্টার, সেখানে বই বিক্রি হচ্ছিল। আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা, কি সুন্দর না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রাধা মাধব, অপূর্ব সুন্দর লাগছিল চারপাশটা। ভগবানের বিগ্রহ দেখে তো আরো বেশি খুশি হয়ে গেল মনটা। সব থেকে ভালো লাগলো ওপরে কি সুন্দর নকশা করা আছে দেখো। উপরের পুরো দেওয়ালটা জুড়েই এই রকম কারুকার্য, কি যে ভালো লাগছে দেখতে, মনটা আরো ভরে গেল। মন্দিরের ভিতরে বহু মানুষের সমাগম, কেউ দাঁড়িয়ে প্রাণ ভরে বিগ্রহ দর্শন করছে, আবার কেউ কীর্তন গাইছে। আর এই যে প্রভুপাদের মূর্তি। আমরা বেশ কিছুটা সময় মন্দিরের ভিতরে কাটিয়েছিলাম। কি যে ভালো লাগছিল মন্দিরের চারপাশটা। এখানে কয়েকজন প্রভু বসে কীর্তন গাইছিলেন, এত ভালো লাগছিল না, একদম অন্যরকম পরিবেশ হয়ে গেছিল। মন্দির থেকে একটু বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে থেকে মন্দির চত্বরটা ঠিক এরকম দেখতে লাগে, এত সুন্দর লাগছিল। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা। সন্ধেবেলা গিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। চারপাশে কীর্তন হচ্ছে মন্দিরের ভেতরেও এবং বাইরেও। আর এই যে দেখতে পাচ্ছ এত লোকের ভিড়, এখানে হচ্ছে কীর্তন। আরতি হচ্ছিল, তাই সবাই আরতির তাপ নিচ্ছিল। আরতির থালাটা সামনে আসতেই আমিও হাত বাড়ালাম। এরপর মন্দির চত্বরটা ঘুরে দেখলাম। এখানে দেখো কি সুন্দর করে কৃষ্ণের মূর্তি রাখা আছে, সামনেটা রথের মতন। কিছুটা এগোতেই দেখলাম আরো একটি রথ রয়েছে একটি জলাশয়ের ওপরে, এত ভালো লাগছিল দেখতে। চারপাশটা আলো দিয়ে এত সুন্দর সাজানো ছিল, মনে হচ্ছিল একটা অন্যরকম জগতে চলে এসেছি। রথের কাছটাতে যাওয়া যেত, তবে আমরা আর যাইনি ওদিকে। এখানে দেখো কীর্তন হচ্ছে বাইরেটাতে, আর সবাই কি সুন্দর নাচ করছে কীর্তনের তালে তালে। বেশ ভালো লাগছিল দেখতে, প্রাণটা জুড়ে গেল একেবারে। যাকে কেন্দ্র করে এত গান কীর্তন, তাদেরকেই তো দেখাতে ভুলে গেছি। এই যে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে, কি ভালো লাগছে না। এখানে আরতি চলছে আর সামনে কীর্তন। ইস্কন মন্দির থেকে বেরিয়েই চলে গেলাম শিলিগুড়ির বিখ্যাত মোমো খেতে। এত সুন্দর ছিল মোমোটা, ভীষণ ভালো ছিল। এরপর সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। টোটো করে চলে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আমরা তো সাধের অনুষ্ঠান অ্যাটেন্ড করব বলে আগের দিনই চলে এসেছিলাম। আজ সকালে আমাদের সাথে যারা যারা যাবে তারাও এসে পৌঁছে গেছে। ইতিমধ্যে ওদের সাথে আমাদের দেখাও হয়ে গিয়েছে। আর এই যে এই গাড়িটা হচ্ছে আজ আমাদের সারথি। গাড়িতে উঠে পড়লাম আর চললাম এক অজানা গন্তব্যে। চারিপাশটা সবুজে পরিপূর্ণ, এ যেন এক অন্যরকম অনুভূতি। সঙ্গে রয়েছে কিছু চেনা মানুষ। 2 দিনের জন্য আমাদের একটাই গন্তব্য, পাহাড়। এত গরমের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সবাই চললাম পাহাড়ে। গাড়িতে বাজতে থাকা মৃদু সুরে গান আর চারপাশের চা বাগান দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যে। সত্যি একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল ভিতরে। মনে হচ্ছিল এক রূপকথার জগতে
পা দিয়েছি, যেখানে কোনো দুঃখ নেই, আনন্দই আনন্দ। একটু একটু করে এগোচ্ছি, আর পাহাড় যেন হাত ছানি দিয়ে ডাকছে। কত বছর পর পাহাড় দেখলাম। শেষবার পাহাড়ে গিয়েছিলাম মনে আছে, তখন 2013। আমি তখন ক্লাস 8-এ পড়ি। ফ্যামিলির সবাই মিলে গিয়েছিলাম নেপাল বেড়াতে। তারপর আর সেভাবে কোথাও পাহাড়ে যাওয়া হয়নি। এত বছর পর পাহাড় দেখে চোখ আর মন দুটোই যেন ভরে গেল। চোখ পড়ল, লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। মনে এক আলাদাই উৎফুল্লতা কাজ করছিল। যত এগোচ্ছি ততই পাহাড় আর পাহাড় চারিপাশটা জুড়ে। এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। কার্শিয়াংয়ের রাস্তা ধরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড় আমার বরাবরই খুব পছন্দের। পাহাড়ি গাছপালা, পাহাড়ি ঝর্ণা, আর সব থেকে বড় কখনো মেঘ আর কখনো বৃষ্টির যে খেলা খুব টানে আমায়। সৃষ্টিকর্তার সৃষ্টির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের একটি ছোট্ট হোটেলে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব বলে। সকালের ব্রেকফাস্টটা সারলাম ম্যাগি দিয়ে। এত সুন্দর করেছিল, সাথে ছিল অমলেট। ব্রেকফাস্ট শেষ করে আবারও এগিয়ে চললাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে ছোট ছোট ঘরবাড়ি, ওটাই হচ্ছে কার্শিয়াং টাউন। ইতিমধ্যেই মেঘে আচ্ছন্ন করেছে পাহাড়। এক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছলাম কার্শিয়াং স্টেশনে। কি সুন্দর লাগছে দেখো। পাহাড়ে গেলেই মনে হয় যা দেখি তাই সুন্দর। কার্শিয়াং স্টেশন ছেড়ে চলেছি সামনের দিকে। কিছুটা এগোতেই দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে। পাহাড়ে বৃষ্টির একটা আলাদাই সৌন্দর্য। যদিও খুব জোরে বৃষ্টি পড়ছিল না, বৃষ্টির শোভা উপভোগ করতে করতেই দেখা মিলল টয় ট্রেনের। পৌঁছলাম ঘুম স্টেশনে। যতই সামনের দিকে এগোচ্ছি প্রকৃতি সৌন্দর্য যেন বেড়েই চলেছে। প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে। মনে হচ্ছে ক্ষণিকের মধ্যেই রূপ বদলে বদলে প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য, সবটা মিলে যেন এক অপরূপ মাধুর্য। পৌঁছে গেলাম একেবারে হোটেলের সামনে। হোটেল পূর্ণিমা আমাদের আগে থেকেই বলা ছিল, তবে হোটেলের রুমের সমস্যা থাকায় আমরা হোটেল চেঞ্জ করেছি। এই হচ্ছে আমাদের রুম, ছোট্টর মধ্যে সুন্দর ছিমছাম একেবারে। 3টে পিলো ছিল, তবে আমরা দুজনেই থেকেছি। এখানে রয়েছে একটা টেবিল, তার উপর কমপ্লিমেন্টারি জাগ আর গ্লাস ছিল, ডাস্টবিন, আর উপরে একটা টিভি। এই হচ্ছে ওয়াশরুম। ছোট্টখাট্টোর মধ্যে বেশ ভালো ছিল। ওয়াশরুমের ভেতরে একটা গিজারও ছিল। ওয়াশরুমের পাশেই একটা ক্যাবিনেট ছিল, জিনিসপত্র রাখার জন্য বেশ ভালো ছিল। আর এদিকে ছিল একটা মিরর। মিররটাও বেশ ভালো ছিল। থেকে ভালো ছিল উইন্ডো। দেখো একদম পাহাড় দেখা যাচ্ছে সামনে থেকে। আমাদের রুম থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। দার্জিলিং পৌঁছতে পৌঁছতে আমাদের দুপুর 2টো বেজে গেছিল। তারপর ফ্রেশ হয়ে 3টে থেকে 3:30 নাগাদ আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আজ লাঞ্চে সবজির সাথে ছিল মাছ। হ্যালো, এখন ঘড়িতে বাজছে সন্ধে 6:10। সন্ধে না, বিকেল 6:10। আর দুপুরবেলা না লাঞ্চের পর একটু রেস্ট নিতে হতো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন উঠে রেডি হয়ে গিয়েছি, সোয়েটার পরে নিয়েছি আর এই ব্ল্যাক টি শার্টটা পরেছি। তো এই হচ্ছে আমার আউটফিট আজকের সন্ধ্যের আউটফিট। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, এখন একটু বেরোনো যাক। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়েই রেডি হয়ে গিয়েছিলাম সন্ধেবেলা বেরোনোর জন্য। আর আজকের আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে জানিও। যেহেতু আমাদের দার্জিলিং পৌঁছতে 2টো বেজে গেছিলো, তাই সন্ধেবেলা ম্যাল রোড ছাড়া অন্য কোথাও যাওয়া হয়নি। আর এই দেখো সেই বিখ্যাত জায়গা হোপ। যারা দার্জিলিংয়ে আসে তারা
প্রত্যেকেই একবার করে এই হোপের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নেয়। আমিও এর অন্যথা করিনি। ছবি টবি তুলে এরপর এগিয়ে চললাম মেল রোডের সবটা ঘুরে দেখব বলে। ইচ্ছে আছে মহাকাল মন্দিরে যাওয়ার, তাই এত তাড়াহুড়ো করে যাওয়া। আর দেখো সবাই সামনে যাচ্ছে আর আমি রয়েছি পিছনে। চারপাশে অজস্র দোকানপাট আর বেশিরভাগই সমস্ত শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে। মেলের থেকেও আরও একটু উপরে গেলেই পড়ে মহাকাল মন্দির। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি বেয়েই যেতে হয় আরও অনেকটা উপরে। সন্ধে হয়ে যাওয়াতে চারপাশের পাহাড় দেখা না গেলেও বোঝা যাচ্ছে মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এই যে নিচে পাহাড়, মেঘ, আর আমরা চলেছি। অনেকটা ওঠার পর খুব কষ্ট হচ্ছিল। পাহাড়ি সিঁড়ি ছাড়াও যে উঁচু রাস্তাগুলো আছে সেখানে উঠতে বড্ড কষ্ট হচ্ছিল আমাদের প্রত্যেকেরই। সমতল রাস্তায় অনেকটা হাঁটা গেলেও পাহাড়ি রাস্তায় খুব একটা হাঁটা যায় না, এত কষ্ট হয় আর হাঁটুতে বড্ড চাপ পড়ে। মহাকাল মন্দিরে উঠতে গিয়ে আমরা বড্ড হাঁপিয়ে গিয়েছিলাম। ও যে দূরে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট লাইট জ্বলছে, সেগুলো সব পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়ি। মন্দিরের একদম পাশে চলে এসেছি, চলো যাওয়া যাক। ওই যে দেখা যাচ্ছে মন্দির। আর আগে এই যে মন্দির চত্বরটা, এখানে আমরা প্রত্যেকে ব্যাগ, নিজে নিজে জুতো রেখে তারপর সামনে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের দিকে এগোতেই দেখলাম আমাদের মতন বেশ কিছু দর্শনার্থী এসেছে মন্দির দর্শন করতে। এই যে মন্দিরটা যেখানে সবার প্রথমে গেলাম, এই মন্দিরেই ভগবান রাম অধিষ্ঠান করছেন। ছোট ছোট অনেক মন্দির ছিল। আরও কিছুটা এগোতেই একে একে অনেক মন্দির চোখে পড়ল। এবারেই যে মন্দিরটা চোখে পড়ল সেটা ছিল মায়ের মন্দির। প্রত্যেকটা মন্দিরেই একজন করে পুরোহিত নিযুক্ত ছিলেন। এরপর বৈষ্ণব দেবী, গণেশ, এরকম আরও অনেক মন্দির ছিল ছোট ছোট। এরপর এগোলাম আমরা মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে। তার আগেই দেখলাম নন্দী মহারাজ অধিষ্ঠান করছেন বাইরেটাকে। মন্দিরের ভেতরে ঢুকতেই একটা আলাদা রকম অনুভূতি কাজ করছিল, বেশ ভালো লাগছিল। পাহাড়ে বেড়াতে গেলেই যে কোনো মন্দিরেই এটা থাকবেই। এই যেটা ঘোরাচ্ছি আমি, কিছুটা এগোতেই দেখলাম পরপর রয়েছে জ্যোতির্লিঙ্গের যে লিঙ্গ ছিল সেগুলো। বৈদ্যনাথ, ত্রয়ম্বকেশ্বর, রামেশ্বরম, কেদারনাথ, এরকম আরও অনেক শিবলিঙ্গ ছিল। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। যেহেতু পাহাড়ের ওয়েদারটা একদমই অন্যরকম, বেশ ঠান্ডা ছিল, তাই মহাকাল মন্দির থেকে বেরিয়েই প্রথমেই চায়ের খোঁজে চলে গেলাম চা খেতে। বেশ ভালো ঠান্ডা লাগছিল, তাই প্রত্যেকেই চা নিয়ে নিলাম। আর চাটাও না বেশ ভালো ছিল ওখানে। চা খেতে খেতে কিছুক্ষণ সবাই মিলে জমিয়ে গল্প করে নিলাম। চা খাওয়া শেষ করে আবারও মেলটা ভালো করে ঘুরে নিলাম। শুনেছি যারা মেল রোডে আসে তারা নাকি হেঁটেই আসে। এটা কি সত্যি? তোমরা কেউ জেনে থাকলে আমায় জানিও কিন্তু। আবারও কিছুক্ষণ ঘোরাফেরার পর পেয়ে গিয়েছিল খুব খিদে, তাই আমরা সবাই পছন্দ করলাম মোমো খেতে। শুনেছি ওদিকের মোমো নাকি খুব টেস্টি হয়, তাই সবাই মিলে এক প্লেট করে মোমো নিয়ে নিলাম। আর সত্যি এর স্বাদও কিন্তু খুব সুন্দর ছিল। অনেকটাই রাত হয়ে গিয়েছে, ঘড়িতে বাজছে প্রায় 10টা থেকে 10:30টার কাছাকাছি। মোমো খাওয়া শেষ করেই দেখলাম সামনে একটা মেলা হচ্ছে। তারপর আর কি, ঢুকে গেলাম আমরাও মেলার মধ্যে। দেখি সমস্ত রকম শীতের পোশাক সেখানে বিক্রি হচ্ছে, আর খুব কম দামে বিক্রি হচ্ছে, আর কালেকশনও ছিল অসাধারণ। তারপর আর কি, নিয়ে নিলাম আমার আর বাড়ির সবার জন্য টুকিটাকি জিনিসপত্র। মেলাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে আসলাম।
এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এর একদম নিচেই বসেছিল মেলাটা। আর তার ঠিক ওপর দিয়েই আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। দেখো, কথা বলতে বলতে হোটেলে কিন্তু আমরা পৌঁছেও গেছি। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি কোন হোটেলে আমরা রয়েছি। এই যে এই হোটেলটা, এই হোটেলের নাম হচ্ছে ড্যাফোডিল। খুব সুন্দর পরিষেবা ছিল ওদের। ঘড়িতে বেজে গেছে 10টা আর আমরা চলে এসেছি ম্যাল থেকে ঘুরে। অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগলো। তো এবার আমরা ফিরে গেছি আমাদের হোটেলে। আর মানে সিঁড়ি নয়, আমাদের হোটেলের আসার যে রাস্তাটা একটু উঁচুতে, তো এত কষ্ট হচ্ছিল, অনেকটা কষ্ট হচ্ছিল, তাই অনেকটা সময়ও লেগে গেল ওই উঁচুর দিকতে আসতে গিয়ে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখনো ডিনার হয়নি, একটু পরে আমরা ডিনার করতে যাব, আগে ফ্রেশ হয়ে নিই ঝটপট। রাতের ডিনারে ছিল রুটি, সাথে একটা পাঁপড়, পটলের সবজি, আর ছিল চিকেন। আর দেখো, আমরা সবাই মিলে বসেছি একসাথে ডিনার করতে। প্রচুর গল্প, আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া। দিনটা বেশ ভালোভাবে কেটে গেল। অপেক্ষা পরের দিনের, নতুন একটা দিন, নতুন জায়গা, পাহাড়ের সঙ্গে আরও একটা দিন কাটাবো।